সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার ও দলের সম্পদ নয়। এ বাহিনী দেশের শক্তি ও মর্যাদার প্রতীক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের দরবারে প্রধানমন্ত্রী কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আধিপত্যবাদকে কখনো মেনে নেওয়া হবে না। সশস্ত্র বাহিনী শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাভূত করতে পারবে না। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর অফিসার ও সৈনিকদের দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা প্রাঙ্গণ মিলনায়তনে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ও ৩ বাহিনী প্রধান। সশস্ত্র বাহিনীর অফিসার ও সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে গর্বিত সেনা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য উল্লেখ করে শৈশবের স্মৃতিচারণ করেন। কুচকাওয়াজের শব্দ আর বিউগলের সুর আমার অতি পরিচিত। সেনা পরিবেশেই আমি আমার পিতা, মাতা এবং আমার একমাত্র ছোট ভাইয়ের সঙ্গে বেড়ে উঠেছি। আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। অভ্যন্তরীণ যে কোনো প্রয়োজন ও জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দেশ বিদেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে চায়। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। গত 12 ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। প্রধানমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। শুধুমাত্র আর্থসামাজিক কর্মসূচি নয়, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, সকলে দেশের স্বার্থে থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কাঠামো পুনর্মূল্যায়ন, চিকিৎসা সেবা ও বাসস্থান সহ সুযোগ সুবিধা বৃদ্ধি করতে কাজ করছে সরকার। দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত সদস্যরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরবারে অংশ নেন। গুম, মানবাধিকার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট সহ বেশ কয়েকটি অধ্যাদেশ আবারও সংসদে উত্থাপন করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও আইনমন্ত্রী আসাদুজ্জামান। অধিকতর সংশোধন যাচাই বাছাই করে এসব
সংসদে বিল আকারে আবারও উত্থাপন করার কথা জানান তারা। তবে গণভোট অধ্যাদেশ সংসদে না আনার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল এসব বিষয় বুঝে না বুঝে রাজনীতি করছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সংসদে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন অধ্যাদেশ পাশ হওয়া, রহিতকরণ ও হেফাজতকরণ এবং সংসদে উত্থাপন না করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় জানানো হয় ৯৭টি অধ্যাদেশ হুবহু পাশ, ১৩টি সংশোধিত আকারে পাশ, ৭টি রহিতকরণ ও হেফাজত করা এবং ১৬টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে প্রয়োজন মাফিক ব্যবস্থা নেয়ার জন্য রাখা হয়েছে। ৭টি অধ্যাদেশকে আমরা রহিতকরণে হেফাজত করে পাশ করেছি, আর ১৬টি অধ্যাদেশকে আমরা উপস্থাপন করি নাই। যেমন গুম অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, আর একটা কি বিষয় ছিল আইসিটিটা আসেনি, আমরা বলেছি সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব, করে এটাকে আরো এনরিচ করে আমরা পরবর্তী সেশনে নিয়ে আসতে চাই এবং সবাইকে ইনক্লুড করে স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে তারপরে এই আইনগুলো যদি আরো সমৃদ্ধ করা হয় সেটা তো জাতির জন্যই ভালো হবে। আর এমন না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দল সঠিক তথ্য না জেনে এসব নিয়ে রাজনীতি করছে। সংসদে ওয়াকআউট করা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। বিষয়গুলো রিজনেবলি তারা বিবেচনা না করে এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য প্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, বেশ কিছু অধ্যাদেশ যাচাই বাছাই করা বেশ প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আমাদের এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো অস্বচ্ছতা নাই। সালাউদ্দিন আহমদ আরো বলেন, গণভোট অধ্যাদেশের এখন আর প্রয়োজন নেই। এটা আমরা কি এনেছি, রহিত এবং হেফাজত করো, তাও আনি নাই, যেহেতু এটা একটা টাপন হয় নাই। এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই, সুতরাং এটা হেফাজতের দরকার নাই, এটা রহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সময় শেষ হলেও অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করতে স্পিকার ও বিরোধী দলের সাথে কথা হয়েছে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পহেলা বৈশাখ উদ্বোধন করা হবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, প্রি পাইলটিং পর্যায়ে ৮ বিভাগের 10টি জেলার 11 উপজেলায় 22,065 জন কৃষক পাবে এই কার্ড। পর্যায়ক্রমে 4,27,00,000 কৃষককে দেওয়া হবে কার্ড। বাস্তবায়ন হতে যাচ্ছে বিএনপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম প্রতিশ্রুতি কৃষক কার্ড। এর আগে সরকার গঠনের 21তম দিনে ফ্যামিলি কার্ড চালু করে বিএনপি সরকার। প্রাথমিক পর্যায়ে 22,000-এরও বেশি কৃষকের মাঝে বিতরণ করা হবে কৃষক কার্ড। এতে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি বছরে নগদ 2,500 টাকা পাবেন প্রত্যেক কৃষক, যা পহেলা বৈশাখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ তারিখে নতুন বছরের প্রথম দিনে প্রাক পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। 11টি ব্লকের কৃষক, মৎস্যচাষী, প্রাণী সম্পদ খামারি, লবণ চাষিগণকে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। কৃষিমন্ত্রী বলেন, এই কার্ড হবে সার্বজনীন, যা পর্যায়ক্রমে পাবে সকল কৃষক। রাজনৈতিক কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না কেউ। এখানে গণতান্ত্রিক দেশ, বিভিন্ন দল থাকবে, মত থাকবে, থাকতেই পারে, কিন্তু জাতীয় বৃহত্তম স্বার্থে এই কৃষক কার্ডে আমরা কোনো দলের সংকীর্ণতার ঊর্ধ্বে থাকবে, এটা জাতির জন্য। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, সকল কৃষককে ডাটাবেজের আওতায় আনা হবে। কৃষিতে কোনো কর্মসূচি যদি বাড়ানো লাগে তাহলে অনেকগুলো ভাবে আমাদেরকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাওয়া দরকার। অর্থাৎ 2,27,00,000, যদিও আমরা জানি না এই তথ্য ঠিক কিনা,
কারণ হচ্ছে যে উন্নয়নের বয়ান দেখানোর জন্য বিভিন্ন পরিসংখ্যানের ফন্দি ফিকির করা হয়েছে, কিন্তু আমরা সকল কৃষককে এই সুবিধা দিতে চাই। এই মৌসুমে কৃষকরা যেন জ্বালানি তেলের সংকটে না পড়েন সে বিষয়ে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আবারও একদলীয় বাকশালী শাসন মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতিসংঘে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারির মাধ্যমে যাত্রা শুরু করেছে সরকার। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণ আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। সাইদের মায়া মুখ দেখি মনের দুয়ার খুলি। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অনুষ্ঠানে 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহতরা এবং 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যারা বুঝে শুনে হ্যাঁ ভোট দিছে, তারপরেও তো পার্সেন্টেজটা হিউজ। এ সময় অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। জুলাই সনদ বাস্তবায়ন চাই, আমরা বিচার চাই। জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। মতবিনিময় সভায় 11 দলীয় শীর্ষ নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদকে অস্বীকার করে জাতির সঙ্গে দ্বিচারিতা করছে বিএনপি। বর্তমানে বিএনপি সরকারই দেশের সংস্কারের প্রধান অন্তরায় বলেও দাবি তাদের। আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। গণভোটের আলোকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি এখন ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। আমরা তাদের ব্যাকমেইলিং এর পাতা ফাঁদে পা দেই নাই। যেগুলোতে একমত হয়েছে, জাতির সামনে হয়েছে, আমরা সেখানে তো কোনো বাধা দেইনি, সমর্থন দিয়েছি। কিন্তু যেগুলা জাতির বিরুদ্ধে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এ যে অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বক্তব্যে তা এখন প্রমাণিত সত্য বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তিনি বলেছেন, ছাত্ররা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ক্যাপ্টেনের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। বর্তমান সরকারি দল সংসদ নির্বাচনের ইঞ্জিনিয়ারিং তারা স্বীকার করে নিয়েছে সংসদের ভিতরে। গণঅভ্যুত্থান ও জুলাইয়ের স্মৃতিকে ঘিরে গড়ে ওঠা জাদুঘর নিয়েও বিএনপি রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। 2024 সালের দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্য তেল সহ সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে তিনি কথা বলেন। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন, সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তবে ভোক্তা স্বার্থকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানান মন্ত্রী। এ সময় ব্যবসায়ীদেরকে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানান তিনি। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো কোনো ব্র্যান্ডে কম, এটা আমি ওই দিনের বাজারে দেখেছি। বৈশ্বিক পরিস্থিতিতে মানুষ এমনি অনেক শঙ্কার মধ্যে আছে, কারণ যুদ্ধ তো একটা আতঙ্কের সৃষ্টি করে, যদিও দূরেই হোক যুদ্ধ, তারপরেও আতঙ্কের সৃষ্টি করে। আমাদের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে।